আসসালামু আলাইকুম। আজকে একটা সিম্পল একটা বিষয় নিয়ে ভিডিও করছি। এটা অনেকের কাছে গুরুত্বপূর্ণ মনে হতে পারে, তবে বেশিরভাগের কাছে গুরুত্বপূর্ণ না। আমরা সেকেন্ড ইয়ারের ক্লাস আমাদের শুরু হয়ে গিয়েছে, মানে হচ্ছে অনেকে সেকেন্ড ইয়ার আমরা উঠে গেছি অলরেডি, সবারই মোটামুটি ফার্স্ট ইয়ার শেষ। অনেকে এখন এইচএসসি বাংলা কোশ্চেন দেখে একটু চিন্তায় আছেন, বিশেষ করে গ্রামার নিয়ে চিন্তায় আছে। তো দেখা যাচ্ছে কলেজগুলো থেকে বিশাল বিশাল বইগুলো রেফার করতেছে। যেহেতু আমি এমনও দেখছি যে বিরচনের জন্য একটা অংশ, ব্যাকরণ পাঠের জন্য একটা অংশ, তারপর মানে গ্রামার মানে পারিভাষিক শব্দ এগুলোর জন্য একটা অংশ, মানে বিশাল মোটা মোটা বইগুলো কিন্তু আমরা কিনতেছি, অথচ আমাদের শর্ট সিলেবাস কিংবা এইচএসসি সিলেবাসটা কিন্তু অনেক কম। সুতরাং আমার মনে হয় না যে এই বইগুলো আসলে খুব বেশি গুরুত্বপূর্ণ। তাই আমি আমার দেখা দুইটা শীট আপনাদেরকে রেফার করব, আশা করি আপনাদের কাজে লাগবে। প্রথমে দেখেন শীটগুলো, এটা হচ্ছে গ্রামারের উপর আমার শীট, অনুশীলন শীট। এটা হচ্ছে টোটাল নাম্বার, মানে হচ্ছে যদি ফুল সিলেবাসে 100 নম্বর এক্সাম হইতো তাহলে এইটা ছিল আমাদের মান বন্টন। আর আমাদের 23-এর জন্য তো হচ্ছে মান বন্টনটা 100 নম্বরে, কিন্তু সিলেবাসটা আরো কম। ব্যাকরণ ভিত্তিক গুরুত্বপূর্ণ সাজেশন হচ্ছে যে অধ্বনি, এ ধ্বনি, মফলা, বফলা, জফলা, উচ্চারণ নির্ণয়, বাংলা বানানের নিয়ম। এতে এখানে হচ্ছে 14টা প্রশ্ন দেওয়া রয়েছে, যেগুলো থেকে হচ্ছে ব্যাকরণ থেকে ইনশাল্লাহ কমন আসবে। এরপর দেখেন পরীক্ষার খাতায় আমরা লিখবো কিভাবে, যে ফার্স্টে হচ্ছে প্রদত্ত শব্দ, এরপর হচ্ছে উচ্চারণ, সেম অশুদ্ধ শুদ্ধ, এরপর হচ্ছে অনুচ্ছেদ থেকে কিভাবে আমরা শুদ্ধ করব। এরপর দেখেন বাক্য প্রকরণ, যেখানে আমরা লিখে দিয়েছি যে প্রশ্ন উল্লেখ না করেও উত্তর লেখা যাবে। ইভেন এখানে একটা কিউআর কোড আছে, যেটা হচ্ছে আমরা যদি স্ক্যান করি তাহলে বাক্য রূপান্তর সম্পর্কিত একটা বিশাল লিঙ্ক আমরা কিন্তু পেয়ে যাব। এরপর হচ্ছে আপনার প্রত্যয়, যেটা 23-এর সিলেবাসে নেই, হয়তো 24-এর সিলেবাসে আসবে। আর সমাস কিভাবে লিখবেন আপনারা, যে প্রদত্ত শব্দ, ব্যাস বাক্য, সমাসের নাম, এভাবে হচ্ছে পরীক্ষার খাতায় লিখবেন কিভাবে সেটার একটা ডেমো আমরা উপস্থাপন করছি। এবার দেখুন শীটের মধ্যে যা রয়েছে গুরুত্বপূর্ণ কিছু শব্দ বলে রাখি। এই শব্দগুলো থেকে যে পরীক্ষায় উচ্চারণ আসবে বিষয়টা এমন না, কিন্তু পরীক্ষায় যে টাইপের উচ্চারণগুলো আসে তার মোটামুটি প্রায় সবগুলোই কিন্তু এখানে দেওয়া আছে। দেখেন হাফ পৃষ্ঠার চেয়ে একটু বেশি না। বাংলা উচ্চারণের নিয়ম দেখেন, অধ্বনির উচ্চারণের নিয়ম, অধ্বনির সংবৃত উচ্চারণ, বিবৃত উচ্চারণ, আদ্য অ, অন্ত অ, বফলা উচ্চারণের নিয়ম, মফলা উচ্চারণের নিয়ম, জফলা উচ্চারণের নিয়ম, এই ধ্বনির সংবৃত, এই ধ্বনির বিবৃত উচ্চারণ। তার মানে উচ্চারণ পাঠে যদি আপনি কেবল এই 9টি প্রশ্ন পড়েন তাহলে ইনশাল্লাহ আপনার কমন, এত মোটা মোটা বই তো লাগবে না ইনশাল্লাহ। এরপর দেখেন বাংলা শব্দ শুদ্ধিকরণের ক্ষেত্রে আপনার জাস্ট দেখেন নত্ব বিধান গঠিত অশুদ্ধ কোনগুলো, সন্ধি সমাস প্রত্যয়জনিত অশুদ্ধ কোনগুলো, আমি শুদ্ধও করে দিয়েছি পাশে। এরপর হচ্ছে কিছু বানান ও প্রয়োগজনিত ভুল, এই যে শুদ্ধ অশুদ্ধ দিয়ে রাখছি। বাস আপনি যদি এই 1.5 পৃষ্ঠা পড়েন তাহলে শুদ্ধিকরণের জন্য আমার মতো এনাফ, আর লাগবে না। আমরা নিয়ম না, আসলে এটা কিন্তু নিয়ম জানার জন্য দিচ্ছি না, এটা হচ্ছে কেবল এইচএসসিতে যদি আপনার হাতে সময় কম থাকে এইটা আপনারা দেখতে পারেন। এরপর হচ্ছে দেখেন তৎসম শব্দ বানানোর নিয়ম, অতৎসম শব্দ বানানোর নিয়ম, তৎসম শব্দ বানানোর নিয়ম, এটা অতৎসম হবে, অতৎসম শব্দ বানানোর নিয়ম, প্রমিত বাংলা বানানোর নিয়ম, সমাস গঠিত গুরুত্বপূর্ণ শব্দ। এই যে চারটা দেখেন সমাসের ক্ষেত্রে এই 1.5 পৃষ্ঠা, যদি আপনি এই 1.5 পৃষ্ঠা পড়েন ইনশাল্লাহ কমন পড়বে। তবে বেসিক্যালি হচ্ছে সমাস বুঝতে হবে, সমাস শুধু মুখস্থ করলে হবে না, সেটা বোঝার জন্য হচ্ছে ক্লাস এবং বই আছে আমাদের, চিন্তার কোনো কারণ নেই। এরপর দেখেন আপনার ব্যাকরণিক শব্দ শ্রেণী থেকে যদি রচনামূলক প্রশ্ন আসে তাহলে হচ্ছে আমরা এইভাবে দিব ব্যাকরণিক শব্দ শ্রেণী থেকে। আর যোজক, গঠন অনুসারে ক্রিয়াপদ কত প্রকার, তারপর উপসর্গের অর্থবাচকতা, অর্থদ্যোতকতা নেই, মোটামুটি এইগুলো হচ্ছে রচনামূলক প্রশ্ন। অনুচ্ছেদ থেকে ব্যাকরণিক শব্দ শ্রেণী বিভাগ, এই যে আমরা এইভাবে দিব, একটা অনুচ্ছেদ থাকবে, জাস্ট এখান থেকে হচ্ছে আমরা অ্যাডজেক্টিভ কোনটা, নাউন কোনটা, এগুলো নির্ণয় করে দিব। দেখেন মোটামুটি সব নাম্বার কিন্তু এখানে চলে আসছে আপনাদের। এরপর দেখি আমরা বাক্যের অপপ্রয়োগ, যেটাকে আমরা শুদ্ধ প্রয়োগ বা অপপ্রয়োগ বলি। বাক্যের অপপ্রয়োগ, এই দেখেন এই যে অশুদ্ধটা দেওয়া রয়েছে, এখানে শুদ্ধটা আছে, বাস এই 1 পৃষ্ঠায় আমার মতো এনাফ। প্রত্যয়, এটা 23-এর ব্যাচেরই, 24-এর ব্যাচে থাকবে। আর গুরুত্বপূর্ণ পারিভাষিক শব্দ, যে এইখানে দেখেন পরিভাষা, পারিভাষিক শব্দ কিন্তু অনেক আছে, কিন্তু এইগুলো মোটামুটি পরীক্ষা অনেক বেশি আসে। এ 1.5 পৃষ্ঠা, এটা পড়লেই এনাফ। প্রতিবেদন লিখবেন কিভাবে, প্রতিবেদনের কয়েকটা পার্ট আমরা আলোচনা করেছি। দেখেন যে পত্রিকার জন্য প্রতিবেদন একরকম আছে, এরপর হচ্ছে কলেজে বিতর্ক মানে প্রাতিষ্ঠানিক প্রতিবেদন একরকম আছে, এরপর হচ্ছে আপনার চাকরির জন্য আবেদনপত্র একরকম। দেখেন যে ভাব সম্প্রসারণের ক্ষেত্রে একটা ডেমো দেওয়া, 2টা ডেমো দেওয়া রয়েছে, ডেমো দিয়ে হচ্ছে তারপর আপনার সাজেশন দেওয়া রয়েছে যে এইগুলা পড়লে আনা। তবে ভাব সম্প্রসারণ আসলে পরীক্ষায় কমন পড়বে যে বিষয়টা এমন না, এগুলো হচ্ছে মানে পড়ে দেওয়া আর কি, এগুলা থেকে পরীক্ষা আসতে পারে। আসলে এগুলো থেকেও মুখস্থ করে না, এগুলো হচ্ছে জাস্ট মানে একটা আইডিয়া না যে কি বুঝাইতে চাচ্ছে আর কি, এতটুকু। সারাংশ সারমর্ম কিভাবে লিখবেন, এরপর হচ্ছে জাস্ট কয়েকটা ডেমো দিয়ে হচ্ছে কোনো সাজেশন নেই, সারাংশ সারমর্মের, কারণ এটা বাড়ানোর কোশ্চেন।
সারাংশ, সারমর্ম, সংলাপ, এগুলো আসলে সাজেশন ভিত্তিক কমন পড়ে না, এগুলো রিসেন্ট বিষয় বা নিজেদের বানানো থেকে, কবিদের যে কোনো একটা উক্তি থেকে দিতে পারে। বৈদ্যুতিন চিঠি বা ইমেল, এটা 24-এর ব্যাচের জন্য গুরুত্বপূর্ণ, কিভাবে একটা ইমেল লিখতে পারে, মেসেজ, তারপর হচ্ছে গুরুত্বপূর্ণ রচনা 24-এর জন্য, 23-এর জন্য না, যেহেতু 23-এর রচনা মানে 22-এর সিলেবাস অনুসারে 23-এ কিন্তু রচনা নেই। এটা ভাষণ, দিনলিপি সম্পর্কিত একটা সাজেশন। তার মানে হচ্ছে এই যে আপনি যদি, এটা হচ্ছে সৃজনশীল কোশ্চেন লেখার নির্দেশনা, এটা সেকেন্ড পেপারের সাথে কানেক্টেড না। মানে আপনি যদি এই 30 পৃষ্ঠা যদি পড়েন, ইনশাল্লাহ আপনার গ্রামারে কমন পড়ে যাবে। গ্রামারে আমি আবারও বলতেছি, এটা হচ্ছে গ্রামারে কমন পড়া, এটা কিন্তু গ্রামার বোঝার জন্য না। কারণ আমরা সমাসের ক্ষেত্রে কখনোই বলবো না যে সমাস হচ্ছে মুখস্থ করে যান। হ্যাঁ, আপনার যদি সময় না থাকে তাহলে সেটা আলাদা কথা, যে স্যার আমাকে একটা সাজেশন দেন যাতে কমন পড়ে, তখন হচ্ছে এইটা। কিন্তু যদি আপনার সমাসের নিয়ম বুঝতে হয় তাহলে কিন্তু এটা এনাফ না। আমি শুধু সাজেশনের জন্য বলতেছি। সহপাঠের মধ্যে যদি যাই আমরা, আমাদের সহপাঠ শীট দেখেন, লাল সালু উপন্যাস সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য যেগুলো থেকে পরীক্ষা আসে, জমিলার আচরণ, মজিদের প্রভাব। এরপর দেখেন আমরা উপন্যাসের মূল কথা, এটা হচ্ছে পুরা এই কথাটা মানে পৃষ্ঠাটা পড়লে পুরো উপন্যাসটা ধারণা পেয়ে যাবেন আপনারা। তারপর দেখেন লাল সালু উপন্যাসের প্রত্যেকটা চরিত্র বিশ্লেষণ করা হয়েছে, মজিদ, রহিমা, জমিলা, আমিনা, পীর সাহেব, ধলা মিয়া, মোদাব্বের মিয়া, আক্কাস, এভাবে প্রায় 47টা চরিত্র বিশ্লেষণ করা হয়েছে। কার সম্পর্কে কি, যেমন খেতানির মা পক্ষাঘাতে কষ্ট পাচ্ছে। তো এগুলো হয় কি যে জ্ঞানমূলক কোশ্চেনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার দেখেন লাল সালু উপন্যাসে গুরুত্বপূর্ণ এমসিকিউ যেগুলো আসে, দেখেন যে সব বয়স হলে এরা গিরেটা দিতে শিখে। এইটা শুধু এইচএসসি না, এইচএসসি এবং অ্যাডমিশন দুইটার জন্য কিন্তু কাজে লাগবে। কারণ এই বিশাল সহপাঠ আমাদের জন্য আসলে পুরোপুরি মনে রাখাটা খুবই মুশকিল। দেখেন অতিশীপর বৃদ্ধ ছিল কে, সোলেমনের বাপ। এই যে এইভাবে গুরুত্বপূর্ণ এমসিকিউর তালিকা এখানে তুলে ধরেছি। তারপর দেখি আমরা উপন্যাস সম্পর্কিত, দেখেন এবার অনুধাবনমূলক কোশ্চেন। দেখেন মনে হয় খোদা তাআলা বিশেষ দেশ, এই কথাটা কেন বলা হয়েছে, মসজিদের খেলায় সাংঘাতিক কেন, কুৎসা রটনা গরিত কাজ কেন, তোমার দিনে কি ময়লা নাই, এই যে কথাগুলো, হ্যাঁ এগুলো হচ্ছে অনুধাবনমূলক কোশ্চেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য। এরপর কিছু এমসিকিউ আমরা শীটের আপডেটে দিয়েছি, কিছু এমসিকিউ এটা সলিউশন দিয়েছি। এরপর হচ্ছে লাস্টের দিকে এই দেখেন এখানে হচ্ছে আমাদের বইগুলোর একটা কিউআর কোড, আমাদের লেখার কিউআর কোড, এরপর হচ্ছে সহপাঠের ক্লাসের কিউআর কোড। সিরাজউদ্দৌলা, দেখেন সিরাজউদ্দৌলার ব্যাপারেও একটা বড় কোশ্চেন থাকে। দেখেন প্রত্যেকটা অঙ্ক ও দৃশ্যের মূল কথা, প্রত্যেকটা অঙ্ক ও দৃশ্যের মূল কথা, প্রথমে মূল কথাটা এখানে তুলে ধরেছি, তারপর যেই জিনিসগুলো দরকার গুরুত্বপূর্ণ এমসিকিউর জন্য সেগুলো তুলে ধরেছি সিরাজউদ্দৌলা নাটকের। তারপর দেখেন এই সবগুলো অঙ্ক বা দৃশ্য আলোচনা করার পরে সিরাজের পক্ষ চরিত্র সমূহ কোনগুলা, যেমন দেখেন আলীবর্দী খান, আমিনা বেগম, রাইসুল জুহালা পক্ষ চরিত্র, আবার বিপক্ষ চরিত্র কোনগুলা, ঘসিটি বেগম, মিরন, মীর জাফর ইত্যাদি ইত্যাদি। এখানে সব চরিত্র এবং তাদের গুরুত্বপূর্ণ কথাগুলো মানে উক্তিগুলো এখানে তুলে ধরা হয়েছে। এরপরে এমসিকিউর জন্য কিছু তথ্য, নাটক সম্পর্কিত অনুধাবনমূলক কোয়েশ্চেন, দেখেন দৌলত আমার কাছে ভগবানের এই সেই ইত্যাদি এগুলা দেওয়া রয়েছে, মানে সব ধরনের অনুধাবন কোয়েশ্চেনগুলো ব্যাখ্যা দেওয়া রয়েছে, পরে কিছু এমসিকিউ অনুসরণ। তার মানে হচ্ছে আপনি যদি সহপাঠটা যদি পড়তে চান, আমার মতে এই 26 পেজ পড়লে একটা ভালো একটা আইডিয়া পাবেন। অবশ্যই আমি বলবো লাল সালু উপন্যাস পড়ার আগে যে মুভি যেটা আছে ওটা একটু একবার দেখে নেবেন। আর এইচএসসি গ্রামারের জন্য আপনি যদি এই 30 পৃষ্ঠা না, আসলে এটা 27 পৃষ্ঠা, শেষের 3 পৃষ্ঠা কিন্তু সৃজনশীল লেখার নিয়ম, এই 27 পৃষ্ঠা যদি পড়েন তাহলে ইনশাল্লাহ এনাফ। এখন এই যে শিটগুলো যদি নেন তাহলে কিন্তু এই মোটা মোটা বইগুলো যে আপনারা পড়তেছেন এগুলো লাগবে না। আসলে ওই বইগুলো তো আমরা পড়ি না, শুধু শুধু কিনি। আর বলার কারণ হচ্ছে এরকম যে আমি অবাক হলাম যে ব্যাকরণ পার্ট একটা, বিরোচন পার্ট একটা, সাজেশন পার্ট একটা, বিশাল মোটা মোটা বই, ওগুলো কিন্তু অ্যাডমিশনের জন্য কিন্তু বইগুলো কাজে লাগে না। এই শিটগুলো আসলে শুধু আমরা এই শিটগুলো এইভাবে পাঠাই না, আমরা আসলে একটা প্যাকেজ আকারে, মানে এই দেখেন এই যে দুইটা শিট, এর সাথে গ্রামার বই অথবা আন্তর্জাতিক বই কিংবা বাংলাদেশ বই, যে কোনো একটার সাথে আপনারা প্যাকেজ আকারে নিতে পারবেন বই এবং শিটগুলো, আপনাদের অনেক অনেক কাজে লাগবে। আরেকটা বিষয় দেখাবো, এই দেখেন এই যে এটা হচ্ছে আমাদের বই, আমাদের বইগুলো কিন্তু এভাবে রঙিন করে, এটা কিন্তু বাংলা ব্যাকরণ বই। এই ব্যাকরণ বইয়ের সাথে কিন্তু আপনারা শিটগুলো পাবেন। যেমন দেখেন আমি নত্যবিধান টপিক, দেখেন নত্যবিধান টপিক, তারপর যদি সন্ধির পাঠটা দেখেন, সন্ধির পাঠটা দেখলে দেখবেন যে এখানে হচ্ছে আমরা ম্যাথমেটিক্যাল আকারে কিন্তু আমরা সন্ধি বুঝাইছি, যে যত ধরনের সন্ধিগুলো রয়েছে, বিশেষ করে হচ্ছে স্বর সন্ধি বা ব্যঞ্জন সন্ধি। এই দেখেন এই যে 3 = 1, 1 = 3, অনুস্বার বা 5 থাকলে ম হয় 5 5 1 5 ইত্যাদি। এভাবেই কিন্তু রঙিন করা। কিন্তু আমরা সমাসের পার্টে যদি যান, যে সমাসের পার্ট বা প্রত্যয় পার্ট, এই দেখেন প্রকৃতি প্রত্যয় সম্পর্কিত আলোচনা, দেখেন এই যে কিভাবে যে তৎসম প্রকৃতি প্রত্যয়গুলো আমরা চিনব, কিভাবে পিঠ প্রত্যয় র থাকে, অন্তস্থিত থাকে, কয় ত থাকে, এগুলো একদম ইজি, মানে খুব সহজভাবে তুলে ধরা হয়েছে। তবে এটা মনে রাখবেন, কোনো টিচারের বিকল্প কিন্তু কোনো বই না।
টিচার ভিতরে যা থাকে সবকিছু কিন্তু বইয়ের মধ্যে চলে আসে না, কারণ অনেক ডিটেলস কথা বলতে হয়। এগুলো যদি আপনাদেরকে সব লিখে দিই তখন আপনারা বিরক্ত হয়ে যাবেন। হ্যাঁ, এই যে সমাসের পার্টটা যদি দেখেন আপনারা, সমাস দেখেন ইংরেজিতে কিন্তু আমরা সমাস বুঝিয়েছি। ইংরেজি দেখেন এই যে কর্মধারয় সমাস, অ্যাডজেক্টিভ প্লাস নাউন, নাউন প্লাস নাউন, অ্যাডজেক্টিভ প্লাস অ্যাডজেক্টিভ বোঝার জন্য। দেখেন উপমান উপমিত বুঝবেন কিভাবে, জাস্ট দেখেন নাউন প্লাস অ্যাডজেক্টিভ থাকলে উপমান, আর নাউন প্লাস নাউনের মধ্যে তুলনা বুঝালে উপমিত। তো এইগুলো হচ্ছে এই মানে এই শিটগুলো এবং হচ্ছে বই আকারে আপনারা নিতে পারেন। এই যে এই নাম্বারটা আছে, এই নাম্বারে যোগাযোগ করে, অথবা আপনারা যদি শিট না নেন কোনো সমস্যা নেই, এই যে আমাদের ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে আপনারা লেখাগুলো পড়তে পারেন। কিন্তু আসলে নেটে কতক্ষণ লেখা পড়বেন এটা হচ্ছে একটা কথা। যদি হার্ড কপি থাকে তখন আপনাদের জন্য ভালো হয়। হ্যাঁ, আর একটা শিট বানানো যে কি কষ্ট সেটা যে বানায় সে বলতে পারবে। আরেকটা বিষয় বলে রাখি, লাস্ট কথা, যে আমাদের হচ্ছে অনলাইন ব্যাচ রয়েছে, যেমন এটা হচ্ছে আমাদের অনলাইন অষ্টম ব্যাচ। দেখেন এই যে যারা আমাদের এখানে পড়তেছে, নটরডেমের স্টুডেন্ট, ঢাকা ভার্সিটির স্টুডেন্ট, রাজশাহী ইউনিভার্সিটি, ঢাকা কলেজ, সিটি কলেজ, মানে এখানে হচ্ছে টোটাল মানে গ্রামারের A to Z, HSC এসএসসি বলেন, অ্যাডমিশন বলেন, বিসিএস বলেন, জব বলেন, সবাই এখানে আছে। এই যে সবাই এখানে আছে, দেখছেন এই যে এরা কিন্তু ক্লাস করতেছে, যে যার মতো কিন্তু ক্লাস করে নিচ্ছে। এটা হচ্ছে আমাদের অষ্টম ব্যাচের তালিকা, বাংলা ব্যাকরণ অষ্টম ব্যাচের হচ্ছে লিস্ট ছিল এটা। তো আপনার এই যে বাংলা ব্যাকরণ অষ্টম ব্যাচ, এই যে এই লিস্টের কিন্তু তালিকা, আমাদের কিন্তু নবম ব্যাচেরও ভর্তি চলতেছে। তো যদি আপনারা মনে হয় যে এই শিটগুলো নিলে বা বইগুলো নিলে আপনারা উপকৃত হবেন, তাহলে এই নম্বরে যোগাযোগ করতে পারেন, ডেসক্রিপশনে হচ্ছে নাম্বার দেওয়া থাকবে। অকমানিত আপনারা আমাদের বইগুলো পাবেন, তবে শিটগুলো পাবেন না, শিটগুলো আলাদা হচ্ছে পাঠানো হয় না। যদি নিতে পারেন ইনশাল্লাহ কাজে লাগবে, আর যদি না নিতে পারেন কোনো সমস্যা নেই, ওয়েবসাইটে লেখাগুলো থাকবে। তবে মানে হচ্ছে পড়েন, যেখানেই পড়েন মানে ওয়েবসাইটের লেখাই পড়েন, আর শিটের পড়েন কিংবা বই পড়েন, নয়তো কিন্তু হচ্ছে পরীক্ষায় কিন্তু বলা যায় না কি হয় না হয়। 2 বছর পর বাংলা পরীক্ষা হওয়ার কারণে কিন্তু মোটামুটি স্টুডেন্টরা কিন্তু ভালো পরিমাণে হচ্ছে শকড হয়েছে। আপনারা যেন এমন না হন সেই চিন্তাটা করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।